আমাদের এই জগৎটা টাকার উপরে বশ হয়ে আছে। সবাই শুধু বলে টাকা চাই, আরো টাকা। এই পৃথিবীতে মানসম্মান অর্থ হচ্ছে টাকা, লেখাপড়া অর্থ টাকা, সবই টাকা। একজন অধ্যাপককে সাধারণ মানুষ যে সম্মান দেয়, একজন ধনী ব্যবসায়ীকে তার চেয়ে অনেক বেশি সম্মান দেয়। মানুষ সম্মান করে মানুষকে নয়, গুণকেও নয়, শুধুমাত্র টাকাকে। একটা গ্রাম্য প্রবাদ আছে, টাকার নৌকা শুকনাতেও চলে, অর্থাৎ টাকা দ্বারা অসাধ্য সাধন করা যায়। সত্যি বলতে কি, আজকালকার যুগে শুধু টাকাই দেখা যায়। তাই আধুনিক সমাজের প্রতি পদক্ষেপে দুর্নীতি ঢুকছে, চোরাবাজারি ঢুকছে। মানুষ তার আদর্শ বিসর্জন দিয়েছে চরিত্রকে। কিন্তু এই প্রশ্ন কি আপনার মনে কখনো এসেছে যে বহুগুণের অধিকারী এই টাকা কিভাবে সৃষ্টি হয়েছে? কেন টাকা উৎপাদন দেশের সরকারের হাতে থাকার পরেও কোনো দেশ অনেক বেশি টাকা উৎপাদন করে ধনী রাষ্ট্র হয়ে যেতে পারছে না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টাকা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যা আপনি আগে কখনোই জানতেন না। এই পুরো পৃথিবীতে প্রায় 75 ট্রিলিয়ন আমেরিকান ডলার রয়েছে। যদি তা পৃথিবীর সকল মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি প্রায় 11,000 আমেরিকান ডলার ভাগে পাবে, অর্থাৎ 9,32,000 টাকার মতো। ভাবতে পারছেন? 2012 সালে পৃথিবীর 100 জন ধনী ব্যক্তি এত পরিমাণে টাকা উপার্জন করেছে, যা পুরো পৃথিবীর দারিদ্রতা 4 বার মেটাতে সক্ষম। যদি বিল গেটস প্রতিদিন $1 মিলিয়ন খরচ করে, তাহলে তার যে পরিমাণ সম্পত্তি আছে তার টোটালি খরচ হতে সময় লাগবে প্রায় 273 বছর। অন্যদিকে আমাদের পৃথিবীর বেশিরভাগ দরিদ্র মানুষ প্রতিদিন $1.2 আমেরিকান ডলার খরচ করে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। একটি পরিসংখ্যান অনুসারে 70% কোটিপতি ব্যক্তি নিজেকে ধনী বলে দাবিই করে না। আমাদের এই পৃথিবীতে প্রায় 170-এরও বেশি কারেন্সি, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকম মুদ্রার ব্যবহার রয়েছে। আজ থেকে প্রায় শত বছর আগে যখন মানুষ কোনো কিছু একে অপরের কাছে বিক্রি করা শুরু করে, তখন টাকার পরিবর্তে বিভিন্ন জিনিসের লেনদেন হতো, আর এটিকে বলা হতো বার্টার সিস্টেম। তারপরে ট্রেডিং সিস্টেম আরো বেশি অ্যাডভান্সড হয়ে যায়। তখন কোনো কিছু ক্রয় করার জন্য মেটাল, অর্থাৎ ধাতু ব্যবহার করা হয়, যেমন স্বর্ণ, রূপা এবং তামা। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ধাতু ব্যবহার করা হতো। তারপরে সেই যুগের রাজা মহারাজারা সিদ্ধান্ত নেয় নিজেদের আলাদা পয়সা বের করবে। সেই সব পয়সার বৈশিষ্ট্য ছিল, যদি একটি পয়সা স্বর্ণের হয়, তাহলে সেই পয়সার মূল্য সেটুকুই হবে যতটা স্বর্ণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে 100টি স্বর্ণের কয়েনের মধ্যে 100 টাকা পরিমাণ স্বর্ণ ছিল। কিন্তু তারপর শুরু হয় পাওয়ার খেলা। রাজারা বুঝতে পেরেছিল তাদের কাছে স্বর্ণের পরিমাণ সীমিত। যদি স্বর্ণের ভান্ডার তারা পেয়ে যেত অথবা যুদ্ধে স্বর্ণ লুট করতে পারত, তাহলে সব ঠিক থাকতো। আর যদি এমনটা না হতো, তাহলে পয়সার স্বল্পতা দেখা দিত, যার কারণে রাজা মহারাজারা শুরু করলো বাটপারি। তখন স্বর্ণের মধ্যে 100 টাকা লেখা থাকলেও তার মধ্যে স্বর্ণ থাকতো উদাহরণস্বরূপ 50 টাকার মতো। এগুলো ছিল তখনকার যুগের কালো টাকা। আর যখন কালো টাকা অর্থাৎ ব্ল্যাক মানির সিস্টেম চলে আসে, তখন আসল টাকাকে সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সময়ের সাথে সাথে এই সিস্টেমও বন্ধ হয়ে যায়, কারণ লোকজনের বিশ্বাস তখন রাজা মহারাজার উপর থেকে একদমই উঠে যায়। তারপর থেকে চালু হয় বর্তমানের কারেন্সি, অর্থাৎ মডার্ন মানি। রানী এলিজাবেথ II-এর ছবি পৃথিবীর সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রাতে দেওয়া হয়েছে। ওনার ছবি প্রায় 35টি দেশের কারেন্সিতে রয়েছে। এমনটা মনে করা হয় যে পয়সার প্রচলন শুরু 700 BC-তে লিবিয়াতে হয়েছিল, যার ব্যবহার ভারত আর লিবিয়ার মাঝে ব্যবসার কাজে করা হতো। টাকার শুরু হয়েছিল সর্বপ্রথম চীনে, যে সময়টা ছিল 7ই শতাব্দী। কিন্তু এর প্রচলন 11ই শতাব্দীতে চীনের সাংরাজ্যের শাসন আমলে দেখা গিয়েছিল। ওয়ালটন পরিবারের মাত্র 6 সদস্যের কাছে আমেরিকার 30% গরিব মানুষের চেয়ে বেশি টাকা রয়েছে। ওয়ালটন পরিবার ওয়ালমার্ট কোম্পানির মালিক। এই পরিবার আমেরিকা সহ পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার। আধুনিক সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জেডি রকফেলারকে মনে করা হয়। 1916 সালে তিনি পৃথিবীর সর্বপ্রথম কোটিপতি ব্যক্তি ছিলেন। পরিসংখ্যান অনুসারে আপনি যদি আমেরিকায় থাকেন আর আপনার কাছে মাত্র $10 থাকে এবং আপনার কোনো ঋণ না থাকে, তাহলে আপনি আমেরিকায় 25% মানুষের চেয়ে বেশি ধনী। সত্যি অবাক করার মতো ফ্যাক্ট।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে বানানো সবচেয়ে দামি জিনিস, যার মূল্য প্রায় 150 বিলিয়ন আমেরিকান ডলার। পৃথিবীর প্রায় 20 জন ধনী মহিলার কাছে সব মিলিয়ে 225 মিলিয়ন আমেরিকান ডলার পরিমাণ সম্পত্তি রয়েছে। এদের সম্পত্তির বেশিরভাগ অংশ অন্য কারো কাছ থেকে, অর্থাৎ নিজের পিতা অথবা স্বামী থেকে পাওয়া। ম্যাকডোনাল্ডস কোম্পানি প্রত্যেক দিন 75 মিলিয়ন ডলার আয় করে থাকে। বাপরে বাপ। অ্যাপল কোম্পানি প্রত্যেক মিনিটে 3 লাখ আমেরিকান ডলার আয় করে থাকে। ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের কাছে এই পরিমাণ টাকা ছিল যে প্রত্যেক বছর ইঁদুরের কারণে তার লোকসান হতো 1 বিলিয়ন আমেরিকান ডলার, অর্থাৎ তার এই পরিমাণ টাকা প্রতি বছর ইঁদুরে খেয়ে ফেলত। চায়ের দামের ঊর্ধ্বগতির কারণে এশিয়ার অনেক অংশে চা পাতার তৈরি ইটের ব্যবহার মুদ্রা হিসেবে করা হতো। এই নিয়ম চীন, তিব্বত, মঙ্গোলিয়া সহ মধ্য এশিয়ার অনেকগুলো দেশে ছিল। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সাইবেরিয়াতে চা পাতার ইটের ব্যবহার টাকার পরিবর্তে করা হতো। অন্যদিকে পৃথিবীর অনেক অংশে সামুদ্রিক শামুকের ব্যবহারও টাকার পরিবর্তে করা হতো। 2015 সালে একজন চাইনিজ কোটিপতি নিজের ক্রেডিট কার্ডের সাহায্যে 170 মিলিয়ন আমেরিকান ডলারের পেইন্টিং কিনেছিল, যাতে সে বিনামূল্যে বিমান সেবা গ্রহণ করতে পারে। টাকা রাখার জায়গা না থাকলে যা হয় আর কি। আপনি কি জানেন আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি তা সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল এবং কোথায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? আর যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, এর ব্যবহার 1920 সালে আমেরিকাতে করা হয়েছিল, কিন্তু বর্তমানে এর সবচেয়ে বেশি ব্যবহার আইসল্যান্ডের লোকজনই করে থাকে। এই দেশের লোকজন ক্যাশ টাকা নিয়ে ঘোরাফেরা করা একদমই পছন্দ করে না। তারা অনেক ছোট ছোট জিনিসও ক্রয় করার জন্য কার্ডের ব্যবহার করে থাকে। 2005 সালে একজন মনোবিজ্ঞানী কিথ চেন বানরের এক প্রজাতিকে টাকার লেনদেন শিখিয়েছিল, যার প্রতিক্রিয়া স্বরূপ ওই বানরগুলো সেই টাকার ব্যবহার পতিতালয়ে করতে থাকে। এখন আপনাদের বলবো কেন একটি দেশ ইচ্ছাকৃতভাবে অনেক বেশি টাকা ছাপিয়ে ধনী হয়ে যেতে পারে না। তাহলে শুনুন, কোন দেশের সরকার আর কেন্দ্রীয় ব্যাংক যদি চাইতো তাহলে যত খুশি তত নোট ছাপাতে পারত, কিন্তু অর্থের একটি প্র্যাকটিক্যাল পরিভাষা রয়েছে, ইট শুড বি স্কার্স। এর মূল ভাব হচ্ছে অর্থ সবসময় কম থাকা জরুরি, তা না হলে কেউ পরিশ্রম করবে না। আপনি সেই কথা তো শুনেই থাকবেন, টাকা গাছে ধরে না। তাহলে চিন্তা করুন, টাকা যদি প্রয়োজনের অধিক ছাপা হয় তাহলে টাকা প্রায় সবার কাছেই থাকবে, যার কারণে সবাই বলবে আমার কাছে টাকা আছে, আমি কেন কাজ করব? যদি টাকার গাছ উৎপাদন করা সম্ভব হতো তাহলে কৃষক খাদ্য উৎপাদনের পরিবর্তে টাকার গাছ রোপণ করত। এটাই তো সত্যি। কৃষকের কাছে যদি যথেষ্ট টাকা থাকে তাহলে জমিতে কেন সে শ্রম দেবে বলুন তো? এক্ষেত্রে দেখা যাবে টাকা সবার কাছেই আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, যার কারণে যেই পণ্যের পরিমাণ বাজারে কম সেই পণ্যের মূল্য তত বেশি হবে। এতে করে পণ্যের তুলনায় টাকার মূল্য কমে যাবে, যাকে ডিভ্যালুয়েশন মানি বলা হয়, যাতে করে টাকা দিয়ে ক্রয়ের পাওয়ার কমে যায়। এই হিসেবেই নির্ধারিত করা হয় কোন দেশ কত বেশি টাকা ছাপাতে পারবে, আর এজন্যই কোন দেশ চাইলে নিজেদের ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না, বুঝলেন তো? আর যে দেশের সরকারেরা নিয়ম ভঙ্গ করে এমনটা করেছে তাদের কারেন্সির মূল্য আজ শূন্যের কাছাকাছি, আর তার সাথে সেই দেশের জিনিসের দাম অনেক বেশি বেড়ে গেছে। ফর এক্সাম্পল, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা আর জিম্বাবুয়ে, যারা নিজেদের ইচ্ছে মতো অগণিত অঙ্কের টাকা ছাপিয়েছিল, আর আজ সেই দেশের টাকা দিয়ে সেই দেশেরই মানুষ টুপি আর পোস্টার বানাচ্ছে, কেননা সেই দেশের কারেন্সির আর কোনো মূল্যই রইল না। এজন্য কোন দেশ কি পরিমাণ টাকা ছাপাতে পারবে সেটা সেই দেশের সরকার নয়, বরং সেন্ট্রাল ব্যাংক অথরিটি ডিসাইড করে। আর যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে সেই দেশের সরকারের থেকেও বেশি পাওয়ার থাকে, কেননা সরকার তো পরিবর্তিত হতে থাকে, আর সরকারের হাতে যদি টাকা ছাপানোর অনুমতি থাকে তাহলে তারা তো তাদের ইচ্ছে মতোই টাকা ছাপাবে নিজেদের লাভের জন্য। সেজন্য এই পুরো পাওয়ারটাই প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক অথরিটির কাছে থাকে, যারা জনস্বার্থ, দেশ এবং বিশ্বের ইকোনমিকে মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। কি এবার বুঝলেন তো? এই ক্ষেত্রে দেখা যাবে পৃথিবীতে এত পরিমাণ টাকা থাকা সত্ত্বেও পৃথিবীর দারিদ্রতা কমছে না। সকল ধনী লোকেরা যদি চায় তাহলে কিন্তু অবশ্যই সম্ভব দরিদ্র দেশগুলোকে সাহায্যের মাধ্যমে তাদের দারিদ্রতা ও দৈন্যতা দূর করা। তার জন্য সকলের দরকার একটি উদার মানসিকতা। এমনটা যদি সবাই করে তাহলে হয়তো পৃথিবীতে এমন ঘটনা শোনা যাবে না যে ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে, টাকার কারণে কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। সমাজের যত ধরনের অস্থিতিশীলতা তা কিন্তু এই টাকারই জন্য। যদি মানুষের টাকার সমস্যাটি সুষ্ঠু সমাধান হয় তাহলে আমরা আগামীতে সুন্দর একটি পৃথিবী পাবো, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। ভিডিওতে দেখানো টাকা সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন।
ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন। শুধুমাত্র এভাবে পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।